নমস্কার বন্ধুরা, আমি অমিত। আমাদের লার্ন অ্যান্ড গো অ্যাহেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সংবিধান থেকে বাছাই করা মোট 10টি প্রশ্নের একটি সেট। প্রত্যেকটি প্রশ্নই গভীরভাবে আলোচনা করা হয়েছে, তাই স্ক্রিনে দেওয়া প্রশ্ন উত্তর ও আমার আলোচিত প্রতিটি তথ্যই তোমরা খাতায় নোটবন্দি করে নেবে। এরপর আমরা দেখে নেব সামনে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল ও কলকাতা পুলিশের যে সমস্ত পরীক্ষা আছে, সেই পরীক্ষায় এই সংবিধান থেকে কোন কোন টপিক থাকছে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তার আগে বলবো, সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক টপিকগুলো, একটু আলোচনা করে দিই। এই হচ্ছে সিলেবাস। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো সিলেবাস আছে এখানে কি সংবিধানের পটভূমি, প্রশ্ন থাকে এখান থেকে। সংবিধানের উৎস এখান থেকেও থাকে। তারপর আছে সংবিধানের ধারা, অবশ্যই 1 নাম্বার থাকবে। গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী থাকবেই থাকবে 1 নাম্বার। তারপর আছে মৌলিক কর্তব্য, তারপর মৌলিক অধিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট ও স্পিকার, এছাড়াও অন্যান্য বিবিধসমূহ আছে যেগুলো আমরা করিয়ে থাকবো তোমাদের। তো এই হলো সিলেবাস, স্ক্রিনশট নিয়ে নেবে। তো এই সিলেবাস যে দিয়েছি আমরা সংবিধানের, তো এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরবর্তী ক্লাস সংবিধান থেকে থাকবে, এখান থেকেই প্রশ্ন থাকবে। আরও তারপরে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই 10টি আবার গভীরভাবে আলোচনা করব, যাতে করে তোমাদের মোট 30 থেকে 40টি প্রশ্ন হয়। এভাবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা খাতায় অবশ্যই নোটবন্দি করে নেবে। আশা করি কমন আসবে। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। এখানে প্রথম প্রশ্ন বলেছে, গণপরিষদের প্রথম অধিবেশন হয় কখন? গণপরিষদের প্রথম অধিবেশন এখানে 4টে অপশন দেওয়া আছে। 1946 সালের 11ই ডিসেম্বর, 1950 সাল, 1946 সালের 9ই ডিসেম্বর, আর 1949 সালের 26শে নভেম্বর। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ। এখানে 1946 সালের 9ই ডিসেম্বর হয়েছিল গণপরিষদের প্রথম অধিবেশন। তো এই 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয়। এর সভাপতিত্ব কে করেন? এটি একটি প্রশ্ন যে এর সভাপতিত্ব কে করেছিলেন। এই 1946 সালের 9ই ডিসেম্বর যে গণপরিষদের প্রথম অধিবেশনটি হয়েছিল, এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। ইনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন। এটা এরকমও প্রশ্নে আসে যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন, তখন কিন্তু উত্তর হবে ডক্টর সচিদানন্দ সিনহা। তিনি গণপরিষদের 1946 সালের যে 9ই ডিসেম্বর অধিবেশনটি হয়েছিল, সেখানে তিনি অস্থায়ী সভাপতিত্ব করেছিলেন। এরপরে এখানে অপশানে দেখো, প্রথমে আছে 1946 সালের 11ই ডিসেম্বর। 1946 সালের 11ই ডিসেম্বর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন হয়। 1946 সালের 11 ডিসেম্বর হয়েছিল গণপরিষদের দ্বিতীয় অধিবেশন। আর 1950 সাল যেটা দেখাচ্ছে, 1950 সালেও কিন্তু এখানে সম্পর্কযুক্ত। 1950 সালের শেষ অধিবেশনটি হয়েছিল গণপরিষদের। প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9ই ডিসেম্বর, দ্বিতীয় অধিবেশন 1946 সালের 11 ডিসেম্বর, ও শেষ অধিবেশন সেটা হচ্ছে 1950 সালে হয়েছিল। সর্বশেষ গণপরিষদের অধিবেশন হয়েছিল 1950 সাল। তারপরে এখানে দেখো অপশান ঘ যেটা আছে, এটাও সম্পর্কিত সংবিধানের সাথে। তো 1949 সালের 26শে নভেম্বর, 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তো আমি যতগুলো প্রশ্ন এখানে আরও বললাম স্ক্রিনে দেওয়া বাদেও, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে রিভার্স করে অবশ্যই খাতার মধ্যে নোটবন্দি করে নেবে। তো চলে যাওয়া যাক এর পরের প্রশ্নে, কি আছে দেখে নেব আমরা। এখানে হচ্ছে রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়? দ্বিতীয় প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়? এখানে 4টে অপশন দেওয়া আছে, 1956 সাল, 1976 সাল, 1955 ও 1971। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা 1956 সাল। রাজ্য পুনর্গঠন আইন হয়েছিল 1956 সালে, পাস হয়েছিল রাজ্য পুনর্গঠন আইন। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এর পরবর্তী প্রশ্ন কী আছে? ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার যে ধারণাটি, সেটি কোন দেশ থেকে নেওয়া? আমাদের যে সংবিধান, সেটা তো বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছিল বিভিন্ন জিনিস। যেমন এখানে বলেছে যে রাষ্ট্রপতি নির্বাচনের যে ব্যবস্থা, এটাও কিন্তু কোনো না কোনো দেশ থেকে নেওয়া হয়েছিল। তো এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? অপশান আছে 4টি, জার্মানি, রাশিয়া, আয়ারল্যান্ড, আমেরিকা। তো এখানে সঠিক উত্তর কী হবে তোমরা নিজেরা গেস করো। ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা হয়েছিল? এখানে জার্মানি, অপশন এ আছে জার্মানি থেকে হবে না, সম্ভবত জার্মানি থেকে নেওয়া হয়েছিল যে জরুরি অবস্থা। তারপরে আছে রাশিয়া,
রাশিয়া থেকে নেওয়া হয়েছিল কি জানি আমরা, মৌলিক কর্তব্য আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে তো আমরা দুটো জিনিস জানলাম, জার্মানি থেকে নেওয়া হয়েছিল জরুরি অবস্থা এবং রাশিয়া থেকে নেওয়া হয়েছিল মৌলিক কর্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে, এবং ইউএসএ থেকে নেওয়া হয়েছিল মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট, প্রস্তাবনা ও লিখিত সংবিধানের যে ধারণা সেটা নেওয়া হয়েছিল আমেরিকা থেকে। তাহলে আয়ারল্যান্ড, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড। ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার ধারণাটি নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে এছাড়াও নেওয়া হয়েছিল ডিপিএসপি, যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে নেওয়া। তো এখানে আরও যে প্রশ্নগুলো আমি বললাম, জার্মানি থেকে নেওয়া হয়েছিল জরুরি অবস্থা, রাশিয়া থেকে নেওয়া হয়েছিল মৌলিক কর্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার যে ধারণাটি সেটি এবং ডিপিএসপি। আর যেটা আছে আমেরিকা, সেটা হচ্ছে মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট, প্রস্তাবনা, লিখিত সংবিধানের যে ধারণা। আমাদের সংবিধান হচ্ছে লিখিত, বৃহত্তম লিখিত সংবিধান ভারতের সংবিধান। তো এই লিখিত সংবিধানের ধারণাটা নেওয়া হয়েছিল আমেরিকা থেকে। অবশ্যই খাতায় নোটবন্দি করে নেবে। তো চলে যাওয়া যাক পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে, ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না। ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না, এই ধারণাটি সংবিধানের কত নম্বর ধারায় সংরক্ষিত আছে, বা এটি সংবিধানের কত নম্বর ধারায় এটি সংরক্ষিত আছে? ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না। এখানে চারটে অপশান আছে, ধারা 24, ধারা 25, ধারা 26, ধারা 27। তো এখানে ধারা 24-এ আমরা কি জানি? ধারা 24-এ আমরা জানি যেটা আর্টিকেল 24, আর্টিকেল 24-এ বলা আছে 14 বছরের কম বয়স্ক শিশুকে কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। আর্টিকেল 24-এ আছে 14 বছরের কম বয়স্ক শিশুকে কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না, তাহলে আর্টিকেল 24 হবে না। তারপরে আছে ধারা 25, যেটা আর্টিকেল 25। আর্টিকেল 25-এ আছে সকল ব্যক্তি সমানভাবে ধর্মপ্রচারের স্বাধীনতা ভোগ করবে। আর্টিকেল 25-এ আছে সকল ব্যক্তি সমানভাবে ধর্মপ্রচারের স্বাধীনতা ভোগ করবে। এবং আর্টিকেল 26 যেটা আছে, যেটা ধারা 26, আর্টিকেল 26-এ আছে প্রত্যেক ধর্মীয় সংগঠন বা গোষ্ঠী নিজ নিজ ধর্ম পরিচালনা করতে পারে, সেটা আছে আর্টিকেল 26-এ। মানে প্রত্যেক ধর্মীয় সংগঠন বা গোষ্ঠী নিজ নিজ ধর্ম প্রচার করতে পারে। আমি আমার ধর্ম প্রচার করতে পারি, তুমি তোমার ধর্ম প্রচার করতে পারো। এই স্বাধীনতাটা দেওয়া হয়েছে আর্টিকেল 26-এ, সেটা উল্লেখিত করা আছে। এরপর কি বাকি রইল? ধারা 27। অবশ্যই ধারা 27 এটি সঠিক উত্তর হয়ে যাবে। ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না, এটি ধারা 27-এ সংরক্ষিত করা আছে। চলে যাওয়া যাক পরের প্রশ্নে, কি আছে দেখে নেব আমরা। অবশ্যই খাতায় নোটবন্দি করে নেবে প্রতিটি প্রশ্ন ও আলোচিত তথ্য। পরের প্রশ্ন আছে, ভারতে এখনো পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলেছে ভারতে এখনো পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখানে চারটি অপশান আছে, 2 বার, 1 বার, 4 বার ও 3 বার। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর বলবো তার আগে আমি বলে দেবো তোমাদেরকে, এই যে জাতীয় জরুরি অবস্থা এটি কত নম্বর ধারায় সংরক্ষিত করা আছে? 352 নম্বর ধারায়। এটি 352 নম্বর ধারায় সংরক্ষিত করা আছে জাতীয় জরুরি অবস্থা। অবশ্যই খাতায় নোট করে নেবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, এখনো পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে কতবার? 3 বার। 3 বার এখনো পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই জাতীয় জরুরি অবস্থা জারি করেন কে? জারি করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জারি করেন এই জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রপতি জারি করেন। তো এখনো পর্যন্ত 3 বার এই জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাল ছিল 1962 প্রথম, দ্বিতীয় হয়েছিল 1971, তৃতীয় হয়েছিল 1975 সাল। এই 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সালগুলো অবশ্যই লিখে নেবে। 3 বার যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1962, 1971 ও 1975। এই 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এবং এটাও মনে রাখবে তোমরা এর সাথে, রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা, কত ধরনের জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে? রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। 3 ধরনের জরুরি অবস্থা হয়। এটা তো জাতীয় জরুরি অবস্থা বললাম, এছাড়াও আরও 2 ধরনের জরুরি অবস্থা হয়, যেটা হচ্ছে রাজ্যে জরুরি অবস্থা আর আর্থিক জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা ছাড়াও আরও 2 ধরনের জরুরি অবস্থা
ঘোষণা করা যায়, যেটা রাষ্ট্রপতি করতে পারেন, সেটা হচ্ছে রাজ্যে জরুরি অবস্থা ও আর্থিক জরুরি অবস্থা। তাহলে আমরা 3 প্রকার জরুরি অবস্থার জানলাম, সেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, রাজ্যে জরুরি অবস্থা ও আর্থিক জরুরি অবস্থা। তো এখনো পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। কি জানি আমরা, এখনো পর্যন্ত একবারও জাতীয় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। জাতীয় জরুরি অবস্থা 3 বার জারি করা হয়েছে, অবশ্যই সালটাও বলে দিয়েছি আমি, 1962, 1971 ও 1975। আর আর্থিক জরুরি অবস্থা একবারও জারি করা হয়নি। আর রাজ্যে জরুরি অবস্থা শতাধিকবার, অনেকবার হয়েছে, কোনো নির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই, তো শতাধিক। তো এরপরে চলে আসবো আমরা পরের প্রশ্নে, দেখে নেওয়া কী আছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে, বর্তমানে লোকসভার আসন সংখ্যা কতগুলি? বর্তমানে লোকসংখ্যার আসন সংখ্যা কতগুলি? তো এখানে অপশান আছে 552, 545, 525 ও 543। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি বা খ, 545। বর্তমানে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 545। আর উপরে যে দেওয়া আছে 552, এটা হচ্ছে ম্যাক্সিমাম আসন সংখ্যা, সর্বোচ্চ আসন সংখ্যা। 552 জন সর্বোচ্চ আসন সংখ্যা। এই যে 552, এটা হচ্ছে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা, কিন্তু 552 জন এখন লোকসভা নেই, লোকসভায় আমাদের 545 জন আছে। তো এই যে 545 জন, আর নিচে আছে দেখো 525। এই 525টা কি? এই 525টা আগে ছিল, তারপরে সেটা 545 জন হয়েছে, এখন 545 জন হয়েছে। এর আগে ছিল 525 জন। সেটা কখন হয়েছে? 1973 সালে। 1973 সালের আগে ছিল লোকসভার আসন সংখ্যা 525টি, সেটি এখন হয়েছে 545টি। 1973 সালের পর সেটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে? মনে রাখবে, 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 525টি আসন সংখ্যা থেকে 545টি আসন সংখ্যা হয় এই 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1973 সালে। তাহলে 1973 সালের আগে আসন সংখ্যা লোকসভায় ছিল 525টি এবং এখন আছে 545টি। এটি 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1973 সালে হয়েছিল। এরপরে দেখো, আমরা নিচে দেখব, নিচে আছে 543। এই যে 543, এই 543টাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এটি হচ্ছে 543 জন। এই যে এখন যে 545 জন আমাদের লোকসভায় যে আসন সংখ্যা আছে, তার মধ্যে 543 জনকে আমরা নির্বাচিত করি। আমরা ভোট দিয়ে, যে লোকসভার ভোট হয় সেই ভোট দ্বারা আমরা 543 জনকে নির্বাচিত করি। এই 543 জনকে আমরা নির্বাচিত করি এবং 2 জন বাকি থাকলো, তবেই তো 545 হবে। তাহলে এই +2 যেটা, এই 2 জন, কিন্তু এই 2 জনকে রাষ্ট্রপতি, আমাদের দেশের যে রাষ্ট্রপতি, তিনি নিজে মনোনীত করেন ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে। মনে রাখবে, 545 জন লোকসভার বর্তমান আসন সংখ্যা, তার মধ্যে 543 জনকে আমরা নির্বাচিত করি জনসাধারণ ভোট দিয়ে, এবং 2 জন ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি মনোনীত করেন। তাহলে কত হয়ে গেল? নির্বাচিত 543 ও রাষ্ট্রপতি দ্বারা মনোনীত 2 জন, 545 জন বর্তমান আসন সংখ্যা। তো এই আসন সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? 552 জন, ম্যাক্সিমাম যেতে পারে। তো তার সাথে মনে রাখবে, এই যে 552 জন সর্বোচ্চ আসন সংখ্যা, এটি কিন্তু অপরিবর্তিত থাকবে 2026 সাল পর্যন্ত। এই যে আমাদের এখন যে সর্বোচ্চ আসন সংখ্যা লোকসভায় বলা হয়েছে 552 জন, তো এই সর্বোচ্চ আসন সংখ্যা এখন বাড়ানোও যাবে না আর কমানোও যাবে না, এই 552 জনই থাকবে। তো এই 552 জন, এটা যে স্থির, অপরিবর্তিত, মানে পরিবর্তন করতে পারবে না 2026 সালের আগে পর্যন্ত। তো এই যে 2026 সালের পর আরও ভাবনা চিন্তা করে দেখবে, তখন বাড়ানো যাবে না কমানো যাবে, তারপরে সেটা দেখবে। তো তার আগে কিন্তু এই যে আসন সংখ্যা 552 জন অপরিবর্তিত থাকছে। এটি কখন বলেছিল? এটি বলেছিল 2001 সালের 84তম সংশোধনীতে। 2001 সালে সংবিধান সংশোধনী হয়, সেটি 84তম সংবিধান সংশোধনী। সেই সংবিধান সংশোধনীতে বলা হয়েছিল যে এই যে লোকসভার ম্যাক্সিমাম আসন সংখ্যা 552 জন, এই আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে 2026 সাল পর্যন্ত। এটি 2001 সালের 84তম সংশোধনীতে বলা হয়েছিল। তো এই তোমাদের বর্তমান লোকসভার আসন সংখ্যা কতগুলি বলে দিলাম, পুরো ডিটেলস। তো দেখে নেওয়া যাক এরপর পরের প্রশ্ন কি আছে। এরপর প্রশ্ন আছে, প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়? প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়?
তার সাথে তোমরা আগে উত্তর বলার আগে আমি বলে দেবো, অবশ্যই এই যে সংবিধান সংশোধন এটি কিন্তু 368 নম্বর ধারায় সংরক্ষিত। সংবিধান সংশোধন 368 নম্বর ধারায়, খাতায় অবশ্যই নোট করে নেবে। প্রথম সংবিধান সংশোধনী কত সালে হয়? অপশন দেওয়া আছে 4টি, অবশ্যই কি হয়ে যাবে উত্তর? 1952 সাল না, 1971 না, 1972 কখনোই না। কত সালে হবে? 1951 সাল। সঠিক উত্তর হয়ে যাবে 1951। প্রথম সংবিধান সংশোধনী হয় 1951 সালে। এই যে তোমাদেরকে আমি সংবিধান সংশোধনী কিছুক্ষণ আগে 1973 সালের 31তম সংবিধান সংশোধনীতে 525 জন থেকে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 545 করেছিল, সেই যে সংবিধান সংশোধনী সেটা ছিল 31তম। তারপরে আমি তোমাদেরকে বললাম 84তম সংবিধান সংশোধনীর কথা 2001 সালে, যেটা অপরিবর্তিত সিট সংখ্যা বলা হয়েছে, অপরিবর্তিত থাকবে। তো এই যে সংবিধান সংশোধনী, এগুলো সংবিধান সংশোধনী প্রথম যেটা হয়েছিল, প্রথম সংবিধান সংশোধনী, ওটা তো 31তম ছিল, ওটা তো 84তম ছিল। তো প্রথম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? সেই সালটা কত ছিল? সেই সালটা ছিল 1951 সাল। প্রথম সংবিধান সংশোধন হয়েছিল 1951 সালে। তো প্রথম সংবিধান সংশোধনীটা হয়েছিল কি নিয়ে? কোনো না কোনো একটা বিষয় নিয়ে সংবিধান সংশোধনী হবে, শুধু শুধু তো সংশোধনী হতে পারে না। তো এই বিষয়টা ছিল 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীতে নবম তফসিল যুক্ত করা হয়েছিল। 1951 সালে যে সংবিধান সংশোধনী হয়েছিল, সেই সংবিধান সংশোধনীতে নবম তফসিল যুক্ত করা হয়েছিল। অষ্টম তফসিল আগে থেকেই ছিল, নবম তফসিল যুক্ত করা হয়েছিল। এই নবম তফসিল সম্পর্কে দু কথা বলে দিই। এই নবম তফসিলে আছে ভূমি সংস্কার ও জমিদারি প্রথার বিলুপ্তি। এই ভূমি সংস্কার ও জমিদারি প্রথার বিলুপ্তি, এটি নবম তফসিলে উল্লিখিত আছে। এইটি সংশোধিত করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল নবম তফসিলে যুক্ত করে। তো আমরা জানি সংবিধান রচনার সময় মোট 8টি তফসিল ছিল বা শিডিউল। সংবিধান যখন রচনা করা হয় তখন 8টি শিডিউল ছিল বা 8টি তফসিল ছিল। তখন তারপরে যে নবম তফসিল হলো, তারপরে দশম হয়েছে, তারপরে এও-10, দ্বাদশ, এখন বর্তমানে 12টি তফসিল আছে আমাদের সংবিধানে। তো এই নবম তফসিল যুক্ত হয়েছিল প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে বলে দিই, এই যে প্রথম সংবিধান সংশোধনী 1951 সালে হয়েছিল, আরও যে সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ যেগুলো আছে অবশ্যই করিয়ে দেবো তোমাদের। তো এই যে সংবিধান সংশোধনী বলছি, এই সংবিধান সংশোধনী কতবার হয়েছে এখনো পর্যন্ত আমাদের সংবিধানে? 104 বার। এই সংবিধান সংশোধনী আমাদের এখনো পর্যন্ত 104 বার ভারতের সংবিধান সংশোধিত করা হয়েছে, 104 বার। অবশ্যই খাতায় কিন্তু নোট করে নেবে, ভিডিও পজ করে রিভার্স করে প্রত্যেকটি তথ্য তোমরা অবশ্যই নোট করে নেবে। তো চলে যাবো এরপর আমরা পরের প্রশ্ন দেখে নেবো। আমরা পরের প্রশ্ন কি আছে এখানে বলে যে প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি অফিস চলাকালীন মারা যান। প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি অফিস চলাকালীন মারা যান, কি হবে সঠিক উত্তর? 4টে অপশন আছে। এটা সঞ্জীবা রেড্ডি হবে, অপশন স্পেলিং মিস্টেক আছে এখানে। সঞ্জীবা রেড্ডি, KR নারায়ণ, ডক্টর জাকির হুসেন, তারপরে 4 নম্বর অপশন আছে ফখরুদ্দিন আলী আহমেদ। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? আমরা সকলেই জানি ডক্টর জাকির হুসেন। ডক্টর জাকির হুসেন যিনি পুরো মেয়াদ সম্পূর্ণ করার আগেই মারা যান বা অফিস চলাকালীন মারা যান। তো এর সাথে তোমরা আরেকটা জিনিস, এই যে সঞ্জীবা রেড্ডি বললাম, এই সঞ্জীবা রেড্ডি প্রথম বিরোধিতাহীন রাষ্ট্রপতি ছিল। এটাও কিন্তু একটা প্রশ্ন পড়তে পারে যে প্রথম বিরোধিতাহীন রাষ্ট্রপতি কে ছিল? রাষ্ট্রপতিকেও তো মনোনীত করা হয়, রাষ্ট্রপতিকেও তো ভোট দিয়ে মনোনীত করা হয়। তো কিন্তু ইনি ছিলেন বিরোধিতাহীন, এনার কোনো বিরোধিতা ছিল না। প্রথম বিরোধিতাহীন রাষ্ট্রপতি ছিলেন সঞ্জীবা রেড্ডি, মনে থাকবে, অবশ্যই খাতায় নোট করে নেবে। তারপরে দেখো অপশানে বলেছে KR নারায়ণ। KR নারায়ণ কি ছিল? ইনিও একজন রাষ্ট্রপতি ছিলেন, KR নারায়ণ। ইনি ছিলেন প্রবীণতম রাষ্ট্রপতি। প্রশ্নে আসতে পারে ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি কে ছিলেন, তখন হয়ে যাবে KR নারায়ণ, প্রবীণতম রাষ্ট্রপতি। এরপর ডক্টর জাকির হুসেন তো বললাম যে মেয়াদ সম্পূর্ণ করার আগে মারা গিয়েছিলেন। তো ইনি যে মেয়াদ সম্পূর্ণ করার আগে মারা গিয়েছিলেন, তো এনার যে বাকি যে অসম্পূর্ণ যতটুকু মেয়াদ ছিল বাকি ছিল, সেটুকু কে পূর্ণ করেছিল? সেটুকু পূর্ণ করেছিল VV গিরি। তিনি এই ডক্টর জাকির হুসেনের অসম্পূর্ণ মেয়াদটি সম্পূর্ণ করেছিলেন। অবশ্যই খাতায় নোট করে নেবে তোমরা। ডক্টর জাকির হুসেন মারা যাওয়ার পর একটা রাষ্ট্রপতির তো 5 বছর মেয়াদ থাকে, 5 বছর পর আবার নির্বাচন করা হয়, রাষ্ট্রপতিকে মনোনীত করা হয়। তো এই 5 বছর সম্পূর্ণ করার আগে ডক্টর জাকির হুসেন মারা গিয়েছিলেন তিনি অফিস চলাকালীন। তো তার যে বাকি অসম্পূর্ণ মেয়াদটুকু ছিল সেটুকু সম্পূর্ণ করেছিলেন VV গিরি।
আর এই যে ফখরুদ্দিন আলী আহমেদ আছে, এই ফখরুদ্দিন আলী আহমদ ইনিও কিন্তু মারা গিয়েছিলেন মেয়াদ শেষ হওয়ার আগেই। তো ইনি প্রথম না, ইনি পরে দ্বিতীয়। প্রথম মারা গিয়েছিলেন ডক্টর জাকির হোসেন, আর দ্বিতীয় মারা গিয়েছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ, ইনিও মেয়াদ শেষ হওয়ার আগেই মারা গিয়েছিলেন। তো অবশ্যই খাতায় নোট করবে প্রতিটি প্রশ্ন, প্রতিটি তথ্য, ভিডিও পজ করে রিভার্স করে চলে যাবো। এরপর আমরা পরের প্রশ্নে দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলছে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র জমা দেবেন কার কাছে আর কি। রাষ্ট্রপতি যদি চায় যে আমি পদত্যাগ করব, তাহলে পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন। সম্প্রতি যেমন আমরা দেখছি এখন আফগানিস্তানে যে রাষ্ট্রপতি তিনি পালিয়ে গেছেন, তিনি পদত্যাগপত্র জমা দেননি। সেরকম যদি রাষ্ট্রপতি চায় যে আমি পদত্যাগ করব, তো সেই পদত্যাগপত্র জমা দিতে হয়। ওখানে সিচুয়েশন সেরকম ছিল না পদত্যাগ জমা দেওয়ার মতো, তো এখানে কিন্তু সেরকম সিচুয়েশন না হলে তখন পদত্যাগপত্র জমা দিতে হয়। তো পদত্যাগপত্রটি জমা কার হাতে দেয় রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায়? অপশান আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, উপরাষ্ট্রপতির কাছে, লোকসভার স্পিকারের কাছে, বা অ্যাটর্নি জেনারেলের কাছে। কার কাছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায়, তো সেই পদত্যাগপত্র জমা দেবে উপরাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, লোকসভায় ও বিধানসভায় ভোটদাতার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? আমরা এখন 18 বছর বয়স হলেই আমরা এখন ভোট দিতে পারি। তো এটা আগে কিন্তু ছিল না, আগে ছিল 21 বছর না হলে ভোট দিতে পারবে না। তো সেটা কমানো হয়েছিল। এই যে 21 থেকে 18 করা হয়েছিল ভোটদাতার বয়স, লোকসভার ভোট হয়, বিধানসভার ভোট হয়, আমরা সবাই 18 বছর হয়ে গেলেই ভোটের কার্ড নিয়ে আমরা ভোট দিতে চলে যাই। তো সেটা আগে 21 ছিল, তো সেটা কমানো হয়েছিল কখন? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদাতার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। এই 61তম সংবিধান সংশোধনী হয় কখন? 1989 সালে। 1989 সালে হয় 61তম সংবিধান সংশোধনী। এই 61তম সংবিধান সংশোধনীতে ভোটদাতার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। তো বোঝা গেল। এরপর দেখো, এই যে বলা হয়েছে 69তম সংবিধান সংশোধনী, যেটা 1991 সালে, এটাতে কি বলা হয়েছিল? এখানে কি করেছিল? এখানে দিল্লির প্রশাসনিক দায়িত্ব লেফটেন্যান্ট গভর্নরের হাতে তুলে দেওয়া হয়েছিল। এই 69তম সংবিধান সংশোধনীতে দিল্লির প্রশাসনিক দায়িত্ব লেফটেন্যান্ট গভর্নরের হাতে তুলে দেয়। তারপর আছে 71তমতে কী হয়েছিল? অষ্টম তফসিলে কোঙ্কনি, মণিপুরি, নেপালি প্রভৃতি ভাষাগুলো সংযোজন করা হয়েছিল। তো যাই হোক, এই তোমাদের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আজকে। তো এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে সকলের। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। সেখানে প্রতিদিন কুইজ আমরা দিয়ে থাকি বিষয়ভিত্তিক, ও প্রত্যেকটা ক্লাসের তোমরা সময় জানতে পেরে যাবে। তো যাই হোক, সকলে ভালো থাকবে, দেখা হবে পরের ক্লাসে। আমরা এভাবেই বিষয়ভিত্তিক 10টি করে প্রশ্নের আলোচনা নিয়ে আসবো তোমাদের কাছে প্রত্যেকটি বিষয়ের। এর আগে আমার যে জিকে অ্যান্ড স্ট্যাটিক ক্লাস, সেটারও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা যে দেখতে পারো। বিকাশ স্যারের ক্লাস, সেটাও লিঙ্ক পেয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের আলোচনা। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, ভালো থাকবে। ধন্যবাদ।